হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অস্তিত্ব পৃথিবী থেকে কয়েকটা সাজেশন প্রশ্ন দেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নাও কি কি প্রশ্ন আসবে। আর হ্যাঁ, এই চ্যাপ্টার তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষার জন্য রয়েছে, তাই ভালো করে দেখবে কি কি প্রশ্ন আমি বলছি। ঠিক আছে? যে প্রশ্নগুলো পরীক্ষাতে দেয় আমি সেইগুলোই তোমাদের কিন্তু দেবো। অপসারী পাচ্ছিমানাকে গঠনকারী পাচ্ছিমানা বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের টেক্সট বই কিন্তু এটা রয়েছে, বাট ওখানে গুছিয়ে দেওয়া নেই, এখানে গুছিয়ে দেওয়া আছে বলে এখান থেকে পড়তে বলছি। নবীন ভঙ্গিল পর্বতকে কেন নবীন বলা হয় এবং প্রাচীন ভঙ্গিল পর্বতকে কেন প্রাচীন বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, উদাহরণ সমেত এগুলো কিন্তু পড়বে। ঠিক আছে? আমি যে কটা প্রশ্ন বলবো ভালো করে খাতায় নোট করে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। আর অভিসারী পাচ্ছিমানাকে বা পাচ্ছিমান্তকে বিনাশকারী পাচ্ছিমান্ত বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পুরো উত্তর দেখে নাও, এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে? ট্রান্সফর্ম পাচ্ছিমানা নিরপেক্ষ পাচ্ছিমানাকে ট্রান্সফর্ম পাচ্ছিমানা নিরপেক্ষ পাচ্ছিমানা নামে পরিচিত, ব্যাখ্যা করো বা লেখো। প্যানজিয়া ও প্যানথেলাসা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে 2 নম্বরের জন্য। পাদ সংস্থান তত্ত্বের কয়েকজন প্রবক্তার নাম লেখো, ইম্পর্টেন্ট, করবে। মহিসঞ্চরণ কি? আ আ ও পা হো হো লাভার মধ্যে পার্থক্য কি? করবে। দেখে নাও পুরো উত্তর, তোমাদের টেক্সট বুকে ওইগুলো পেয়ে যাবে, কিন্তু সেখানে গুছিয়ে দেওয়া নেই বলে তোমাদের গুছিয়ে উত্তর দেখানোর জন্যই কিন্তু আমি প্রশ্নগুলো তোমাদের হেল্পার বই থেকে দিচ্ছি। তো যে কটা আমি প্রশ্ন বলবো ভালো করে খাতায় প্রশ্নগুলো অন্তত লিখে রেখো। ভূমিকম্পের কারণগুলো সংক্ষেপে আলোচনা করো, কি কি কারণে ভূমিকম্প হয়। ঠিক আছে? দেখে নিলে। এবং ভূমিকম্পের ফলাফলগুলো কি কি, ভূমিকম্পের ফলে কি কি হয়। চেষ্টা করবে এই ব্লু কালার পয়েন্ট করা ভালো করে মনে রাখার। এইভাবে পয়েন্ট করে করে লিখলে নাম্বার ভালো পাবে। ঠিক আছে? তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ভূমিকম্পে যে তরঙ্গ রয়েছে 3টি, সেই তরঙ্গের প্রকারভেদ ব্যাখ্যা করো। যদি পারো সঙ্গে ছবিটা এঁকে দেওয়ার তাহলে খুব ভালো হয়। ঠিক আছে? যে তরঙ্গগুলো রয়েছে ভূমিকম্পের এই বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু 30-এর মধ্যে হবে, তাই ভেবো না যে খালি শর্ট কোয়েশ্চেন আসবে, বড় প্রশ্ন কিন্তু থাকবেই। তাই 30-এ 30 পেতে গেলে ছোট বড় সব রকম প্রশ্ন তোমাদের কিন্তু পড়তে হবে। আর হ্যাঁ, যেটা আমি বলছি ছবি আঁকার প্রয়োজন আছে, সেটা ছবি কিন্তু আঁকতে হবে। ঠিক আছে? টেক্সট বুক থেকেও আঁকতে পারো। ভূমিকম্পজনিত বিপর্যয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বা ভূমিকম্পের প্রয়োজনীয় পরিকল্পনাগুলো লেখো। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দেবো। এখানে কেন আমি উত্তরগুলো দেখতে বলছি, এখানে উত্তরগুলো গুছিয়ে দেওয়া রয়েছে, টেক্সট বুকে কিন্তু অতটাও গুছিয়ে দেওয়া নেই। সুতরাং গুছিয়ে লেখাটা তোমাদের পড়তে বেশি সুবিধা হবে বলে আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিলাম। ঠিক আছে? চেষ্টা করবে এইভাবেই গুছিয়ে উত্তর লেখার। টিকার জন্য করতে পারো রিক্টার স্কেল। ঠিক আছে? রিক্টার স্কেলের সংজ্ঞা, রিক্টার স্কেলের আবিষ্কারক, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে? সেম পড়বে সিসমোগ্রাফ যন্ত্র, এটাও ভালো করে দেখে নেবে। সিসমোগ্রাফ যন্ত্র বা ভূমিকম্প লিখ যন্ত্র। ঠিক আছে? করবে। দেখো, পি তরঙ্গ, এস তরঙ্গ ও এল তরঙ্গ ভূমিকম্পের যে 3টি তরঙ্গ রয়েছে তাদের তুলনামূলক আলোচনা। ঠিক আছে? এখান থেকে তোমাদের কেন করতে বলছি, কারণ কখনো কখনো পি আর এস তরঙ্গের পার্থক্য দিয়ে দিল, অথবা কখনো কখনো পি আর এল তরঙ্গ দিয়ে দিল। তাই এইটা ভালো করে দেখলে তোমাদের পার্থক্যটা কিন্তু অনায়াসই হয়ে যাবে। তাই ভালো করে কিন্তু এটা দেখে রেখো। ওকে? 3টি তরঙ্গের বৈশিষ্ট্য মনে রাখবে, তাহলেই তোমরা কিন্তু পার্থক্য গুছিয়ে লিখতে পারবে। ভূমিকম্পের কেন্দ্র ও ভূমিকম্পের উপকেন্দ্র, এদের দুজনের মধ্যে পার্থক্যটাও ভালো করে দেখে রাখো। দেখে নিলে পুরো উত্তরটা করবে। ঠিক আছে? এই পার্থক্য থেকে তোমাদের ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে সংজ্ঞাটা তৈরি হয়ে যাবে। এরপর চলে এসো 1 নম্বরে কি কি প্রশ্ন এখান থেকে করবে। মই সঞ্চালন তত্ত্বের প্রবক্তাকে, যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমেই রয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর দেখে নাও, আলফ্রেড ওয়েগনার। কাকে পাদ সংস্থান তত্ত্বের জনক বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর লা পিচো। কে প্রথম পাদ সঞ্চালনের ধারণা দেন? করবে। উত্তর জেটি উইলসন। কোন পাচ্ছিমানাকে বিনাশকারী পাচ্ছিমানা বলা হয়? উত্তর অভিসারী পাচ্ছিমানাকে। পৃথিবীর গভীরতম খাদ কোনটি? উত্তর দেখে নাও, মারিয়ানা খাদ। দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম ও দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম। প্রাচীন দেখে নাও আরাবল্লী, ইউরাল, আর নবীন হচ্ছে হিমালয় রকি। যে পাচ্ছিমানা বরাবর দুটি পাদ পরস্পর থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অভিসারী পাচ্ছিমানা। অভিসারী নয়, অপসারী পাচ্ছিমানা, অপসারণ হচ্ছে। ঠিক আছে? যে পাচ্ছিমানা বরাবর দুটি পাদ পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয় প্রতিসারী বা অপসারী পাচ্ছিমানা। ঠিক আছে? অপসারী। আর যে পাচ্ছিমানা বরাবর দুটি একে অপরের কাছে চলে আসে বা একে অপরের দিকে এগিয়ে আসে তাকে বলা হয় অভিসারী পাচ্ছিমানা। বোঝা গেল? অর্থাৎ দুটো পাদ যখন একে অপরের দিকে এগিয়ে আসবে তাকে বলা হচ্ছে অভিসারী, আর দুটো পাদ যখন একে অপরের থেকে দূরে সরে যাবে তাকে বলা হয় অপসারী বা প্রতিসারী। ঠিক আছে? মারিয়ানা খাদ কোথায় রয়েছে? প্রশান্ত মহাসাগরে রয়েছে, মনে রাখবে।
প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। ঠিক আছে, যে পাত সীমানা বরাবর দুটি পাত পাশাপাশি সঞ্চিত তাকে কি বলা হয়? পাশাপাশি যখন হয় সেটা হবে নিরপেক্ষ পাত সীমানা। ঠিক আছে, পাশাপাশি হলে নিরপেক্ষ পাত সীমানা। আচ্ছা, ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় কোন পাত সীমানা বরাবর? অভিসারী পাত সীমানা বরাবর। অর্থাৎ দুটো পাত যখন একে অপরের দিকে এগিয়ে আসে সেই সময় কিন্তু ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। প্রকৃতির সময়কাল অনুসারে আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো। ঠিক আছে, আগ্নেয়গিরির শ্রেণী দেখো কি রয়েছে? জীবন্ত, সক্রিয় আর সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি, 3 রকম ভাগ রয়েছে। এখানে খুব ভালো করে ডিটেলসে গুছিয়ে উত্তর লেখা রয়েছে, চেষ্টা করবে এইভাবেই লেখার। উদাহরণগুলো অবশ্যই ভালো করে পড়বে, উদাহরণগুলো সমেত তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে। ঠিক আছে, দেখে নিলে? তো দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্ত পুরো উত্তর শেষ হলো। আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয় কেন? ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও পুরো উত্তর। বইটি সরিয়ে পুরো উত্তর ভালো করে দেখে নাও। টিকার জন্য করবে লাভা মালভূমি। দেখে নাও ভালো করে। সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। অলিম্পাস মন্স। মেক্সিকোর পারকুটিন কি জাতীয় আগ্নেয়গিরি? ইম্পর্টেন্ট প্রশ্ন। মৃত আগ্নেয়গিরি। ঠিক আছে, তারপর বিদার অগ্নুৎপাতের ফলে ভারতে কোন মালভূমি সৃষ্টি হয়েছে? দাক্ষিণাত্য মালভূমি সৃষ্টি হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? উত্তর মৌনা লোয়া। ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম কি? উত্তর নারকোন্ডাম। ইউরোপের একটি আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর হচ্ছে ইটালির ভেসুভিয়াস। জাপানের ফুজিয়ামা একটি ড্যাশ আগ্নেয়গিরি। উত্তর দেখে নাও, সুপ্ত আগ্নেয়গিরি। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমাদের শর্ট কোশ্চেনের জন্য করবে। ঠিক আছে, আ লাভা ও পা হো লাভা কি? করবে, দেখে নাও ভালো করে। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোনটি? উত্তর মৌনা কিয়া। পোপোক্যাটিপেটল আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? মেক্সিকো। একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ দাও। উত্তর দেখে নাও, ভেসুভিয়াস। ইন্দোনেশিয়ার ড্যাশ একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। উত্তর দেখে নাও, ক্রাকাতোয়া। হাওয়াই, ফিজি, সলোমন উল্লেখযোগ্য ড্যাশ দ্বীপ। উত্তর আগ্নেয় দ্বীপ। ভারতের একটি মাত্র জীবন্ত আগ্নেয়গিরি কি হলো? উত্তর ব্যারেন দ্বীপ। করবে, ঠিক আছে। ইটালির ভেসুভিয়াস কিন্তু একটি সক্রিয় আগ্নেয়গিরি, মনে রাখবে। পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরিগুলো কোথায় রয়েছে? প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, খুব ভালো করে পড়বে এগুলো। টিকার জন্য করতে পারো সুনামি। ঠিক আছে, সুনামিটা কি কি কারণে হচ্ছে এবং এটা বৈশিষ্ট্যগুলো কি কি ভালো করে দেখবে। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখি। ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী? অথবা পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ? উত্তর দেখে নাও, পি তরঙ্গ। তারপর কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? রিক্টার স্কেল। রিক্টার স্কেল কে আবিষ্কার করেন? উত্তর দেখে নাও, চার্লস রিক্টার। খুব ভালো করে পড়বে। ভূমিকম্পের ফলে সিসমোগ্রাফ যন্ত্রের কাগজের ওপর যে দাগ পড়ে তাকে কি বলে? দেখে নাও, সিসমোগ্রাম বলে। ঠিক আছে, এটা অনুরূপ প্রশ্ন দেখে নাও। সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্র তৈরি হয় তাকে কি বলা হয়? তাকেও বলা হয় সিসমোগ্রাম। ঠিক আছে, শাহনান্দি চ্যুতি দুটি পর্বতের মধ্যে অবস্থিত। কোন দুটি পাতের মধ্যে অবস্থিত? উত্তর আমেরিকান পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের মধ্যে। ভারতের ভূমিকম্পের প্রবণ দুটি রাজ্যের নাম লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, জম্মু কাশ্মীর এবং গুজরাট। ঠিক আছে, কোন দুটি তরঙ্গকে একত্রে দেহ তরঙ্গ বলে? উত্তর দেখে নাও, পি ও এস তরঙ্গ। পি তরঙ্গের গড় গতিবেগ কত? 6 কিমি পার সেকেন্ড। মনে রাখবে। ভূমিকম্পের ড্যাশ তরঙ্গ তরল মাধ্যমের মধ্যে প্রবাহিত হতে পারে। কোন তরঙ্গ? একবার চেষ্টা করো, পারে না আর কি, কোন তরঙ্গ তরল মাধ্যমের মধ্যে প্রবাহিত হতে পারে না? উত্তর এস তরঙ্গ। খুব ভালো করে পড়বে। এই পি, এস আর এর এই 3টি তরঙ্গের বৈশিষ্ট্যগুলো অন্তত ভালো করে পড়ো। টেক্সট বুকও পেয়ে যাবে, আবার আমি যেখানে দিলাম সেখানেও দেওয়া রয়েছে। যে তরঙ্গ সবার আগে ভূমিকম্পের কেন্দ্রে থেকে উপকেন্দ্রে আসে তাকে কি বলে? সবার আগে। উত্তর দেখে নাও, পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ। ঠিক আছে, লাভা তরঙ্গ, র্যালে তরঙ্গ কোন মূল তরঙ্গের অন্তর্গত? উত্তর দেখে নাও, পৃষ্ঠ তরঙ্গের। ঠিক আছে, করবে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকেন্দ্র, মনে রাখবে। তো তোমাদের অস্তিত্ব পৃথিবী থেকে এই হলো সাজেশন প্রশ্ন যেগুলো আমি দিলাম। এগুলো ভালো করে করো, পরীক্ষার জন্য যথেষ্ট আমি দিয়ে দিয়েছি, এর ভেতরেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এই ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে রেখো। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, আর হ্যাঁ, আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছে তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে এসে ক্লাস 8 প্লেলিস্ট ফলো করে দেখবে। সেখানে প্রত্যেকটা সাবজেক্টের পড়া এবং প্রশ্ন সবই দেওয়া রয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এসে দেখে নিও। এবং যদি কোনো দাদা দিদি ভাই বোন থাকে তাদেরকেও জানিয়ে দিও, এখানে 5 নয় 6 to সমস্ত ক্লাসের পড়াই এখানে দেওয়া থাকে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু বলে দিও দাদা বা ভাইদের। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি।